হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 হাফ ইয়ারলি পরীক্ষার ইংলিশ সাজেশন। তো অনেকের ডিমান্ড রয়েছে যে স্যার ক্লাস 9 এর ইংলিশ কি পড়বো, লেটার কি আসবে, প্যারাগ্রাফ কি আসবে, স্টোরি রাইটিং কি আসবে। অনেকের অনেক রকম চাহিদা ছিল। তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 9 ইংলিশ সাজেশন 2024। তো এই সাজেশনের মধ্যে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার থেকে অল্প কয়েকটি করে কোশ্চেন পাবে। ডেফিনেটলি এই 3 দিনের মধ্যে, তোমাদের পরীক্ষার 3 দিন রয়েছে, এই 3 দিনের মধ্যে যদি তোমরা কভার করতে পারো ডেফিনেটলি ভালো একটা নাম্বার পেতে পারো। তো অনেকে ভাববা যে স্যার এই 3 দিনের মধ্যে পরে কি আমরা শেষ করতে পারবো এত বড় একটা সিলেবাস? আমি বলছি দেখো, তোমাদের এই 3 দিনের মধ্যে শেষ করতে পারো মতো করে সাজেশন নিয়ে এসেছি। আর আরেকটি কথা মাথায় রাখবে, সারা বছর ধরে যাই পড়া হোক না কেন, পরীক্ষার আগ মুহূর্তে যে 2-3 দিন সময় থাকে এটাই হলো বেস্ট সাজেশন। বুঝতে পারছো তো? সো আর কথা না বাড়িয়ে একটু সাজেশনটুকু দেখে নাও কিরকম। আর যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার থেকে তোমরা কন্ট্যাক্ট করে আমার থেকে সাজেশন নিয়ে নেবে, ঠিক আছে? সো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবে। তো তাহলে সেই সাজেশনটা, ঠিক আছে, তোমাদের ক্লাস 9-এর হাফ ইয়ারলির যে ইংলিশটা, ঠিক আছে। তো আমি বলেছি, তো এর মধ্যে তোমাদের টোটাল চ্যাপ্টার রয়েছে 6টা। এতটুকু তো আমরা সবাই ক্লিয়ার। দেখো এতটুকু ক্লিয়ার তো? 2টা গল্প, 2টা কবিতা, 2টা সাপ্লিমেন্টারি। তো আমাদের টোটাল পড়তে হবে 6টা। তো এর মধ্যে থেকে আমাদের প্যাসেজ আসবে প্রথমে, একদম শুরুতে, প্রশ্নের শুরুতে 80 নম্বর পরীক্ষাতে শুরুতে 20 নম্বরের একটা প্যাসেজ আসবে। এটা পরে আমরা ভালো করে নিজেদের মতো করে আমরা এই প্রশ্নগুলি বের করে প্রশ্নগুলি ভালো করে পরে ভালো করে রিডিংটা ভালো করে কয়েকবার পরে এমসিকিউগুলি কোশ্চেনগুলি লিখবো মোটামুটি, যাতে আমরা অ্যাটলিস্ট 20-এর মধ্যে 10 নম্বর যাতে পেতে পারি অ্যাটলিস্ট, ঠিক আছে। তারপর আমরা গল্প কবিতার থেকে ঢুকবো। তো গল্প কবিতার থেকে তোমরা এই প্রশ্নগুলি পড়বে, যে অনেকে যারা রয়েছে এখনও ঠিকভাবে পড়ো নাই। আমি টোটাল 6টা চ্যাপ্টার থেকেই ইম্পর্ট্যান্ট 1 মানের বা 3 মানের বা বড় প্রশ্ন যাই আসুক আমি দিয়ে দিয়েছি ইম্পর্ট্যান্ট করে। তোমরা যাদের প্রয়োজন হবে একদম ভালো করে দেখে নেবে। সব না শিখতে পারলেও এই কোশ্চেনগুলো শিখলে কমন আসবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এই সাজেশন থেকে কমন আসবে। দেখো দাপান দে হেড, যেমন আমি কয়েকটা চ্যাপ্টার দেখাচ্ছি তোমাদের। দাপান দে হেড থেকে আমি কোশ্চেন দিয়েছি টোটাল, দেখো এই কোশ্চেনগুলি টোটাল দাপান দে হেড থেকে আমি টোটাল কোশ্চেন দিয়েছি, একটু বড় চ্যাপ্টার 9টা দিয়েছি। এর থেকে এবার আনসারগুলি আমি খুব সুন্দর করে সহজ ভাষাতে দিয়েছি। তারপরে যেমন দ্য সাউন্ড অফ মিউজিক, এটার মধ্যে 2টা পার্ট রয়েছে, পার্ট 1 পার্ট 2। তো পার্ট 2-র মধ্যে দেখো আমি কোশ্চেনগুলি দিয়েছি, আর পার্ট 2-র মধ্যে এই কোশ্চেনগুলি, ঠিক আছে। এবার 2টা গল্পই দেখিয়েছি, এবার একটা কবিতা দেখাচ্ছি, দ্য রোড নট টেকেন, ঠিক আছে। দেখো রোড নট টেকেন, এটার থেকে তোমরা 1 মানের কোশ্চেন শিখতে হবে। 1 মানের কোশ্চেন আমি অনেক কমিয়ে দিয়েছি, ফাইনালি টোটাল মাত্র 11টা দিয়েছি, ঠিক আছে। তো কোশ্চেনগুলি যেমন 1 নম্বর কোশ্চেন যদি বলি, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য রোড নট টেকেন? আনসার হবে রবার্ট ফ্রস্ট ইজ দ্য পোয়েট অফ অফ দ্য পোয়েম বা অফ এতয়ের এইটার দ্য রোড নট টেকেনের পোয়েট হচ্ছে রবার্ট ফ্রস্ট। 2 নম্বর, হোয়ার ওয়ার দ্য 2 রোডস? হোয়ার কোথায়, 2টা রোড কোথায়? আবার 2টা রুটস ওয়ার ডাইভার্স ইন ইউলুড, হলুদ বনের মধ্যে 2টা রুট। এমন করে কোশ্চেনগুলি শিখবা। তারপরে দেখতে পাচ্ছ এখানে 2 মানের কোশ্চেনগুলি আমি এত বেশি দিই নাই, টোটাল 5টা দিয়েছি, আর সাবস্টেন্সটা দিয়েছি। দেখো সাবস্টেন্সের মধ্যে কি বলেছি, দেখো দ্য রোড নট টেকেন ইজ এ বিউটিফুল শর্ট পোয়েম রিটেন বাই রবার্ট ফ্রস্ট. It is a well-known poem about making choice in our lives. The poet described his experience in this poem. তারপরে প্লাস দিয়েছি, দেখো প্লাসের মধ্যে বলেছি যে কোশ্চেন নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার 5টা লিখে দিবা। সাবস্টেন্স একটু বড় লিখতে হবে, কারণ এটি 5 নম্বরে আসবে। তাই যে উত্তরটুকু দিয়েছি এই উত্তরটুকু লিখে তারপরে প্রশ্ন 3 এবং 5 এর উত্তরটুকু লিখে দিলে সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে। তো একটু বাংলা বুঝে পড়বে। কীরকম, আমি একটা কোশ্চেনে বাংলা পড়াচ্ছি, আর সবগুলি পড়লে অনেক ভিডিও লম্বা হবে। যেমন দেখো সাবস্টেন্সটা দেখো সবাই, হ্যাঁ। এবার আমি আশা করি এটা অনেক, তো দেখো আমি তোমাদের সুবিধার্থে 2টা কবিতা থেকে সাবস্টেন্সটুকু আসবে,
এই সাবস্টেন্স দুইটার থেকে একটা আসবেই, মানে কোশ্চেনগুলি ঘুরিয়ে দিতে পারে। ধরো রোড নট টেকেনের সাবস্টেন্স এসেছে, কিন্তু পরীক্ষাতে সাবস্টেন্স না বলে অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের যখন বুঝবা যে রোড নট টেকেন থেকে এসেছে বড় কোশ্চেনটা, তখন এই সাবস্টেন্স যেটা শিখবে ওইটা লিখে দিবা। ধরো ওয়েন্ট থেকে তোমাদের যে সাবস্টেন্সটা পড়াবো, ধরো ওইটা আসে নাই, এমনভাবে বলে নাই যে গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম ওয়েন্ট, এমন বলে নাই। ওয়েন্ট থেকে অন্যভাবে ঘুরিয়ে টুরিয়ে কিছু দিয়েছে, তখন তোমরা আমি যেটা পড়াচ্ছি ওইটা দিয়ে দিবা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সাবস্টেন্স দুইটা ভালো করে বাংলা সহকারে বুঝিয়ে দেবো। ডেফিনেটলি ভালো করে পড়লে এতটুকু উপকারে আসবে। আর যারা সম্পূর্ণ পিডিএফটা নিয়ে নেবে আমার থেকে, তাহলে তোমরা তো অবশ্যই একদম এটার মধ্যে থেকে মানে যারা সম্পূর্ণ পিডিএফটা নিয়ে নেবে তোমরা তো অবশ্যই সম্পূর্ণ, যেমন দেখো এই একদম সব চ্যাপ্টার একদম লেটার প্যারাগ্রাফ থেকে শুরু করে লেটার থেকে শুরু করে সবগুলি রয়েছে, ঠিক আছে। তো দেখো এবার যেমন দেখো এখানে গিভ দ্য সাবস্টেন্স বা সেন্ট্রালাইজেশন যেটা আসুক রোড নট টেকেন থেকে। দ্য রোড নট টেকেন বাংলা বুঝো ভালো করে, হ্যাঁ আমি পড়ে দিচ্ছি, মানে পড়ে দিতেছি, কিন্তু ওই দেখো দ্য রোড নট টেকেন ইজ মানে হলো মানে একটা বিউটিফুল মানে খুব সুন্দর শর্ট পোয়েম, ছোট কবিতা রিটেন বাই রবার্ট ফ্রস্ট, ঠিক আছে। এই লাইনটা কেন লিখেছি, ধরো এখানে দেখো, ধরো এমন এসেছে যে উইন্ড এসেছে, উইন্ড কবিতাটা, তখন লিখবা যে উইন্ড ইজ এ বিউটিফুল শর্ট পোয়েম রিটেন বাই রবার্ট ফ্রস্ট, বা যে লিখেছে আর কি সুব্রমণ্য ভারতী বা যে লিখেছে, তখন এভাবে লিখবা যে উইন্ড ইজ এ বিউটিফুল শর্ট পোয়েম রিটেন বাই লেখকের নাম। এখানে রোড নট টেকেন এসেছে, লিখবা যে দ্য রোড নট টেকেন ইজ এ বিউটিফুল শর্ট পোয়েম রিটেন বাই রবার্ট ফ্রস্ট। একটা লাইন শিখে নিতে পারবে কমনভাবে। তারপরে রোড নট টেকেন হলো বিষয়টা কীরকম, রোড মানে একটা বন, পুরোটা একটা বন, লেখক গিয়েছে এরকমভাবে এমন একটা রাস্তা, ঠিক আছে। তো এমন একটা মানে রাস্তা আর কি, ঠিক আছে। তো বিষয়টা হলো এরকম যে ধরো এমনভাবে দিতে পারি যে লেখক ধরো একদম এখানে ধরো লেখক রয়েছে, ঠিক আছে। তো এটাও একদম গভীর জঙ্গল, এদিকে কোন দিকে কোনটা যাবে কারোর জানা নেই। লেখক এখানে আসলো, এখানে এসে এখানে মিলিত হলো, তারপর লেখক কনফিউশনে পড়ে গেল যে এই রাস্তা দিয়ে যাবে নাকি এই রাস্তা দিয়ে যাবে, মানে দুইটা রুট। মানে এবার প্রশ্ন হলো দ্য রুট মানে রাস্তা, নট টেকেন মানে কোনটা নেবে কোনটা নেবে না। তো এটা মনে করো ফার্স্ট রুট, এটা মনে করো সেকেন্ড রুট। তো লেখককে সেকেন্ড রুটটাই চুজ করছিল, কারণ সেকেন্ড রুটটার মধ্যে কেউ যাইতো না। তো কেউ যাইতো না দেখেই লেখকে মানে ভাবছে যে রুটটা দিয়ে কেউ যাইতেছে না, ওই রুটটাই আমি বাচ্চা নেবো, চুজ করে নেবো, এরকম আর কি। তো এবার এরকম গল্পটা এরকম। তো সে এটার মধ্যে দিয়ে আমরা এটাই বোঝাতে চাইতেছে যে আমরা জীবনে এমন অনেক সিদ্ধান্ত আইব, এমন পরিস্থিতি আইব যে দুইটার থেকে আমাদের একটাই চুজ করে নিতে হইব। তো আমাদের এমনভাবে ডিসিশনটা নিতে হবে যাতে যেটা নেব যাতে আমাদের উপকারে আসে, ভেবে চিনতে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। যে আমি ক্লাস 10-এর পর আমাকে সায়েন্সে পড়তে হবো না কমার্সে পড়তে হবো, অনেক ভেবে চিনতে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এরকম অপশান দুইটা থাকবে, যেরকম লেখকের কাছে দুটো অপশান, একটা রাস্তা কোনটা নেবে তাকে সিদ্ধান্ত করে নিতেই হবে ভালোভাবে, এতটুকুই। তো বলেছে যে ইট ইজ মানে এটা হলো এ ওয়েল নোন পোয়েম, একটা পরিচিত, ওয়েল নোন মানে পরিচিত, পোয়েম মানে কবিতা, অ্যাবাউট মানে সম্পর্কে, মেকিং চয়েস মানে সিদ্ধান্ত নেওয়ানোর মতো একটা কবিতা, ইন আওয়ার লাইফস আমাদের জীবনে সিদ্ধান্ত নেব এরকম রিলেটেড একটা কবিতা। দিস দ্য পোয়েট ডেসক্রাইব, কবি এটা ডেসক্রাইব করছে যে বর্ণনা করছে যে তার লাইফ এক্সপিরিয়েন্সটারে ইন দিস পোয়েম, তার জীবনের অভিজ্ঞতাটাকেও এরকম বর্ণনা করেছে যে একটা বনে গিয়েছে, দুইটা রাস্তার মুখোমুখি পড়েছে এরকম। তারপর 3 নাম্বার উত্তরটা দেখবে, 3 নাম্বার উত্তরে বলেছে যে 3 নাম্বার উত্তরটা দিয়ে দিবা। এমনিতেও 3 নাম্বার উত্তরটা শিখে নিবা যে হোয়াই ডিড দ্য পোয়েট টেক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই, মানে ওই যেটাতে মানুষের কম হাঁটে এই রাস্তা দিয়ে কেন বেছে নিছে, অথবা দেখো। তো তারপরে তোমরা মানে যেমন এটা হোয়াই ডিড দ্য পোয়েট টেক দ্য আদার রোড, মানে আদার রোডটা কেন বেছে নিল, যেটাই আসুক মোট কোটা যে কবি যে প্রথম রোডটা বেছে না নিয়ে দ্বিতীয় রোডটা নিয়েছে, কেন নিয়েছে, এটা সাবস্টেন্সের মধ্যে এটা লিখে দিবা। দ্য পোয়েট ওয়ান্টেড টু এক্সপ্লোর নিউ থিং, দ্য পোয়েট মানে কবি, ওয়ান্টেড মানে চেয়েছে, টু এক্সপ্লোর মানে আবিষ্কার করতে, নিউ থিং নতুন জিনিস। হি ডিড নট সে চায় না, ওয়ান্টেড তো চাওয়া, ডিড নট ওয়ান্ট মানে সে চায় না, টু ফলো
মানে অনুসরণ করতে, দ্য ক্রাউড মানে ভিড়কে অনুসরণ করতে চায় না। ভিড় বলতে প্রথম রাস্তা দিয়ে সবাই হাঁটে, এটা ভিড়, এটাকে অনুসরণ করতে চায় না। হ্যান্স মানে তাই, হি টুক দ্য রুট, এসে রাস্তাটা নিয়েছে, হুইচ ওয়াজ যেটা ছিল লেস ট্রাভেলড মানে কম হাঁটেছে। আই ফুল স্টপ ই মানে আমরা বাংলাতে অর্থাৎ বলি না, ইংলিশে অর্থাৎ কি এভাবে লেখে, অর্থাৎ সেকেন্ড রোড, দ্বিতীয় রোডটা নিয়েছে। তাহলে দ্বিতীয় রোডটা কেন নিয়েছে, উত্তর রয়েছে। তো এই এই আনসারটাও সাবস্টেন্সের মধ্যে লিখে দিবা। আর একটা বলছে 5 নাম্বার। তো 5 নাম্বার দেখো, 5 নাম্বার হলো যে হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েম রোড নট টেকেন গিভ আস, আমাদের এই কবিতাটা আমাদের কি উপদেশ দেয়, কি শিক্ষা দেয়। দ্য ইম্পর্টেন্ট মেসেজ দ্যাট দ্য পোয়েট, দ্য গুরুত্বপূর্ণ বার্তা, মেসেজ তো বার্তা, দ্যাট যে কবি ওয়ান্টস টু গিভ আস আমাদের দিতে চায়, যে দ্য চয়েস মানে সিদ্ধান্ত, দ্যাট উই ফেস যে দ্যাট উই মেক হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন আওয়ার ফিউচার, মানে কইছে যে একটা সিদ্ধান্ত যেটা আমাদের ফিউচারে ইম্প্যাক্ট করতে পারে, প্রভাব ফেলতে পারে। এবং ইফ উই মেক এ রং চয়েস, যদি আমরা চয়েস করতে ভুল করে ফেলি, উই রিগ্রেট, তখন আমাদের অনুশোচনা করতে হয়, অনুতাপ করতে হয়, রিগ্রেট করতে হয়, বাট ক্যান নট গো ব্যাক অন ইট, কিন্তু এটার থেকে আবার ফিরেও আসা যায় না। সো উই মাস্ট বি ওয়াইস, এই কারণে আমাদের অবশ্যই ওয়াইস মানে জ্ঞানী হতে হবে যখন আমরা হোয়াইল মেকিং, যখন আমরা সিদ্ধান্ত নেব, এরকম আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সাবস্টেন্সটা। এবার উইন্টের থেকে তোমরা মাত্র আমি কোশ্চেন দিয়েছি 4টা, তো ছোট বড় মানে ছোটো 4টা দিয়েছি, আর সাবস্টেন্সটা দিয়েছি। তো সাবস্টেন্সটা দেখো, অনেকে ভাববা যে ছোটো, এই 2-3 দিনের মধ্যে এতটুকু শিখতে পারবে না, এতটুকু শিখে সুন্দর করে লিখতে পারলে অনেক। আমি মেন কথাগুলিকে লিখিয়ে দিয়েছি, এতটুকু অনেক মানে সুন্দর করে দিয়েছি। ওয়েন্ট মানে হলো বাতাস, ঠিক আছে। লিখবে যে ওয়েন্ট ইজ এ শর্ট পোয়েম রিটেন বাই সুব্রমণিয়া ভারতী লিখেছে, ঠিক আছে। এই লাইনটা শিখে নেবে। তারপর দ্য পোয়েট কবি ডেসক্রাইব বর্ণনা করেছে, দ্য পাওয়ার মানে ক্ষমতা, অফ ওয়েন্ট বাতাসের ক্ষমতাটা বর্ণনা করেছে, ইন দিস পোয়েম এই কবিতার মধ্যে। দ্য সিম্বলস অফ ওয়েন্ট ইজ মানে বাতাসের যে প্রতীক, সিম্বলিজম প্রতীকটা হলো যে অডস অ্যান্ড অবস্ট্রাকেল দ্যাট উই ফেস ইন লাইফ, আমাদের জীবনে যেটা আমরা ফেস করি। দ্য ওয়াইন গড হেটস উইকলিং, বাতাসের দেবতাটা ঘৃণা করে দুর্বলদের, উইকলিংসদের, ঠিক আছে। পোকস ফান অফ দেম, এবং তাদেরকে নিয়ে মজাও করে। যেমন একটা দুর্বল বাড়ি বানিয়েছে, মানে বয়স হয়েছে অনেক, মানে অনেক দিন আগে তৈরি করা বাড়ি একটা, তো বাতাস আসলে বাড়িটা ভেঙে যাবে, তো এটা দুর্বল দেখে ভেঙে গিয়েছে। এটার জায়গায় যদি একটা বিল্ডিং ঘর হতো তখন বাতাসটা আর ভাঙতে পারতো না। এই জন্য বলেছে, কবি বলেছে যে বাতাসটা বা বাতাসের দেবতাটা দুর্বলদের নিয়ে মজা করে, অর্থাৎ দুর্বলকে ভেঙে দিতে পারবে, উড়িয়ে নিতে পারবে, বা দুর্বল এরকম আর কি। বাট হি মেক্স ফ্রেন্ড উইথ দ্য স্ট্রং বিকজ হি ইজ সিম্বল অফ মাইট অ্যান্ড স্ট্রেংথ, কারণ কিন্তু সে আবার শক্তিদের মানে শক্তিশালীর বন্ধু হতে পারে। যেমন একটা আগুন লেগেছে, বড় সড়ো আগুন লেগে গিয়েছে, বাতাস আসলে এই আগুনটা আরও বড় হয়ে যাবে, তখন বাতাসের হাত ধরে এক জায়গার আগুন উড়ে গিয়ে অন্য জায়গায় আগুন লেগে আরও বেড়ে যাবে। কিন্তু একটা ছোট আগুন লাগলে, সবেমাত্র আগুন ধরেছে, তখন বাতাস আসলে আগুনটা নিভে যাবে। তো এটার দ্বারা বোঝাচ্ছে কবি যে মানে আগুনের দিয়ে বোঝাচ্ছে যে বাতাস শক্তিকে আর শক্তিশালী করে দেবে, দুর্বলকে একবারে ধ্বংস করে দেবে, এরকম আর কি। এই জন্য বলেছে যে সে হলো শক্তিশালীর বন্ধু, কারণ তার প্রতীক হলো হি ইজ দ্য সিম্বল অফ মাইট অ্যান্ড স্ট্রেংথ, তার সিম্বল হলো সে শক্তির প্রতীক, এরকম, ঠিক আছে। আর সাপ্লিমেন্টারিও দিয়েছি। আশা করি এতটুকু, আজকে আর অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। তো যাদের প্রয়োজন হবে সাজেশানটা, পিডিএফটা অবশ্যই যারা টিচাররা রয়েছে অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে। তো আমার সাথে যোগাযোগ করবে 9612261677, এই নাম্বার যোগাযোগ করে ফোন করে আমার থেকে সাজেশানটা নিয়ে নেবে যাদের প্রয়োজন হবে, ঠিক আছে। সো আজকের জন্য টাটা।